সমর্থনের কিংবা ঐক্যের প্রতীকে থাকেন না, তখন আপনি একটা পক্ষে পরিণত হন। কারণ অভ্যুত্থানের অংশ তো সকলেই, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যাচ্ছিল সবাই অভ্যুত্থানের অংশ, আমরা অংশ, বিএনপি অংশ, এনসিপি তো অংশ বটেই, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তো অংশ। ফলে আপনিও একটা অংশ হিসেবেই রাজনৈতিক দল হচ্ছেন। এখন এগুলো হচ্ছে যুক্তির কথা, যুক্তির কথার উপরে আমরা দাঁড়াতে চেয়েছি সবসময়, কেননা যুক্তির জায়গাতে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে ব্যাপারটা পুরোপুরি শক্তি পরীক্ষার জায়গায় চলে আসবে, এবং শক্তি পরীক্ষার জায়গায় আসলে সংঘর্ষ অনিবার্য, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না, এটা বরং পতিত শক্তি এটা সুবিধা নেবে। সেই কারণে আমরা বারবার বলেছি যে আমরা কনসেনসাসের উপর দাঁড়াই, আর যেগুলোতে আমাদের দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাই। আমরা যদি শুরু থেকে জনগণের কাছে যেতাম, ধরুন বিএনপি 5টা বিষয় একমত, আমরা 10টা বিষয় চাই, তো 5টা বিষয় যেগুলোতে একমত আর যে 5টা বিষয় একমত নয় সেটা নিয়ে যদি আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে আমাদের পক্ষে মানুষের মত নিয়ে আসতে পারতাম, কথার কথা বললাম, সেটা হতো, সেটাই তো পদ্ধতি না। সাকিব ভাই, আমরা রাজনৈতিক দল করেছি, আমরা যে জনগণের কাছে যাব, আমার তো একটা ঘোষিত নীতি থাকতে হবে। কি একটা আমি বলতে থাকি যে আমি একটা মধ্যপন্থা, আমি বামরে একবার বলি, ডানের মাথায় একবার চড়ি, এইভাবে করে তো হয় না। আমি একটা জিনিস, আমার একটা নীতি কি হবে সেটা আমি এখনো পরিষ্কার করে বলতে পারি না। ওদের 6 জন লোক 53 রকম কথা বলে, মানে মানে এটা তো আমি আসলেই এর থেকে অন্তত একটু বেশি। এই ক্ষেত্রে একটু আমি ডিফেন্ড করি, সেটা হচ্ছে যে দেখুন ওদের একটা নতুন রাজনৈতিক দল পরিগঠনের পর্যায়ে আছে, ফলে সবাই মিলে একটা মতে দাঁড়াতে হবে, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার, অল্প সময়ে সেটা হয়তো দাঁড়াবে। একটা রাজনৈতিক দল দক্ষিণে যাবে না উত্তরে যাবে, সেইটা ওরা বলতে পারে না। এইটাতে সবাই এক একজন এক এক রকম কথা বলবে। আমি আর আপনি একই দল করে দুই দল করতে বলতে পারবো, কিন্তু আমি দক্ষিণে যাবো না উত্তরে যাবো সেইটা কি আমরা এক একজন এক এক রকম বলবো? এটা এই বিষয়ে তাদের অস্পষ্টতা প্রকাশিত, এবং এই বিষয়ে তাদের মধ্যে নিশ্চিতভাবেই বিতর্ক আছে, সেটা প্রায় প্রকাশ্যে চলে আসে, সেটা বোঝা যায়। কিন্তু যেটা হচ্ছে ধরেন এই বিষয়ে আমরা একটা জাজমেন্ট দিতে পারি, আপনি আমরা মানে বিভিন্ন জন বিভিন্নভাবে জাজমেন্ট দিতে পারে যে তাদের দল খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে, শক্তিশালী হচ্ছে না, দুর্বলতা থেকে যাচ্ছে, এইসব। কিন্তু যাই থাকুক, বিএনপি সম্পর্কে মানে অনেকগুলো অভিযোগ উঠছে না, তাদের দখল, চাঁদাবাজি, এটা তো খালি অভিযোগ তোলার ব্যাপার না, খোদ তাদের নেতৃবৃন্দ এটাকে মানে অপোজিশন দিচ্ছে। আমি তো বিএনপিকে বুঝি না সাকিব ভাই, এই বিএনপিকে বোঝার জন্য একটু ডক্টর শাহাদাতের কাছে যাব। এইটা একটু প্রশ্নটা আমি শেষ করি কথাটা ভুল বোঝা। সেটা হচ্ছে যে বিএনপি নিজেই স্বীকার করছে যে এখানে তাদের লোকেরা অনেক ক্ষেত্রে চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে পড়ছে, এবং তারা প্রায় 3000 লোককে বহিষ্কার করছে, তারপরেও এটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো এখানে তো সরকারেরও দায়িত্ব আছে যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু সেক্ষেত্রে আবার কোনো অগ্রগতি নাই। তো সেটা একটা পার্ট। ফলে বিএনপি সম্পর্কে জাজমেন্ট আছে, এনসিপি সম্পর্কে জাজমেন্ট আছে, জনসংহতি সম্পর্কে জাজমেন্ট আছে, কিন্তু এই সবগুলোর মীমাংসা কি? আমি আবারও বলি, মীমাংসা হচ্ছে নির্বাচন। আমি এটাতে আসবো, এই মীমাংসার নির্বাচন এবং নির্বাচন কমিশনের। আমি একটু সাদাত ভাইয়ের কাছে একটু বিএনপি বুঝতে চাই। সাদাত ভাই, আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব যদি আগে থাকতো, বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে, আমি যদি সেটাকে মুক্তিযুদ্ধ বলি, আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি, আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি, তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো। বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে? আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে? আপনারা কি আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুত্ব পরিণত হচ্ছেন? আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি, এনসিপি বলি, অন্য সবকিছু বলি, সাকিবের দাবি, এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না। বিএনপি এটা মানতেই পারতো, বিএনপি এটা মানতেছে না কেন, এটা আমি বুঝতে পারি না। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা, গুরুত্বপূর্ণ 2টা সংস্কার আগে হলে কি অসুবিধা, এমনকি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা, আমি এগুলি বুঝতে পারি না। বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয়, সংবিধান চেঞ্জ করা হয়, তাহলে কি অসুবিধা? বিএনপি কেন প্রতিটা বিষয়ে, মানে আমি কি বলবো, প্রতিটা বিষয়ে দ্বিমত করতেছে, অমত দিতেছে, দোষ ধরতেছে, হিউমিলেট করতেছে? দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু ভাইয়ের একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না, যেটা আসলে, যাই হোক আপনি বলেন এখন। আসলে হয়েছে কি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি জানেন যে সবসময় উনি কিন্তু বক্তব্য রাখছেন, এবং যেখানে কোনো সমস্যা হচ্ছে, কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এবং উনি শুধুমাত্র এগুলি করছেন না, উনি যে 31টি দফা দিয়েছেন সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তার নিয়ে সমাবেশ করছেন, সাধারণ ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করছেন, এবং সে ধরনের একটা কনসেপ্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। কাজে ওভারঅল এই যে একটা আন্দোলন আপনারা দেখেছেন যে জুলাই অগাস্ট হয়েছে, সেখানেও কিন্তু প্রথম থেকেই ওনার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে পর্যন্ত সে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি, যাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব ছাত্ররা কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সাহায্য দেওয়া হয়, এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা
জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, আপনার তৃণমূল পর্যায়ে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। কাজে আমি মনে করি যে তারেক রহমান সাহেব আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য আজকে মিডিয়াতে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজে এখানে অমুক সমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটা বিএনপির কথা। তারেক রহমান সাহেব যেটা বলবেন আমরা মনে করছি সেটাই বিএনপির মূল কথা। এবং আমরা কিন্তু যে জায়গায় আপনি শেখ হাসিনা যেরকম সিইওর মতো দেশ পরিচালনা করতো, এবসলিউটলি আপনারা সেদিকেই যাইতেছেন সাদাত ভাই। দলের মধ্যে কোনো সমন্বয় নাই, মানে সিনিয়রদের মধ্যে কোনো কথার মিল নাই। না, সেটা একটা দিক আছে, কিন্তু আমাদের তো যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রতিনিয়ত দিচ্ছেন, এবং কিভাবে দল চালাতে হবে, কিভাবে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের যে দলের একটা সম্পর্ক গড়ে উঠাতে হবে সেটারও কিন্তু প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর উনি তো একটা কনসেপ্ট দিয়েছেন, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, রেইনবো সিটি বাংলাদেশের কথা বলছেন, এবং আমাদের মধ্যে সবার একটা সাম্যতা আনার কথা বলছেন, এবং আমাদের দলের নেতাকর্মীরা কিভাবে বিহেভ করবে সে নিয়ে উনি কিন্তু প্রতিনিয়ত কথা বলছেন। কাজে এর মধ্যে যদি কেউ করে থাকে সেটার জন্য কিন্তু উনি সতর্কবার্তা দিচ্ছেন, এবং অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বারকেও কিন্তু আপনারা দেখেছেন উনি সতর্কবার্তা দিয়েছেন। কাজে কোনো জায়গায় উনি কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না। এবং আমরা আসলে যে জিনিসটি আসলে হয়েছে কি, আমি বলি আপনাকে, যে আমরা এত দিন ধরেন 16 মাস চলে গেল, 16 মাস যাচ্ছে অথবা আরো বেশি হচ্ছে, যে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারছি না। আমরা আসলে কি ওই যে সংস্কারগুলো আমরা ঠিক মতো করতে পারছি না। আপনি দেখুন যে একটা শিক্ষার কি সংস্কার কমিটি করা হয়েছে ঠিক মতো? এই যে আজকে যে আমরা বারবার বলছি নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা কি করছি? আমরা তো গত 16 বছরে বলেছি যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মান বৃদ্ধি পায়নি। তাহলে মান বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আজকে যে আমাদের স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা কোনো কথা বলছি, আমাদের যে আজকে যে সাধারণ মানুষের কাছে ম্যাটারনাল চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস সহ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা দোরগোড়ায় পৌঁছাতে হবে, সেটা নিয়ে তো আমরা আসলে এই সরকার কোনো কিছু করতে পারি। ওভারঅল আপনি দেখেন যে আইন শৃঙ্খলা, আপনি দেখুন যে সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরের ব্যক্তি এম এ হামিদ সাহেব বাংলাদেশে আছেন, সেটা কি তারা জানতো না? কিভাবে একটা ভিআইপি আপনার বিমানবন্দর দিয়ে একজন ভিআইপি চলে গেলেন এবং কেউ জানলো না? এটা কি হতে পারে? আমি মনে করি এটা না জানার কোনো উপায়ই নাই। অনেকে এখনো যারা বাংলাদেশে আছেন, হয়তোবা আওয়ামী লীগের অনেক রুই খাতলা এখনো বাংলাদেশে আছে, আমরা হয়তোবা সেটা জানি না, কিন্তু প্রশাসন সেটা জানে। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো খোলাসা করা উচিত, যে আসলে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা আমরা বলছি, আমরা একটা নির্বাচন যেটা বলছি, নির্বাচনের যে একটা প্রাইমারি কিছু সংস্কার আছে, সেকেন্ডারিটা সে প্রাইমারি সংস্কার গুলো করে তার নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক যে সরকার, জনগণের ভোটে নির্বাচিত আপনি একটু ব্যাপারগুলি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে, এটা আপনিও জানেন যে বাংলাদেশে আসলে চাকরি, টেন্ডার, এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায়। হলগুলি দখল এগুলি যদি আমি এটার মধ্যে বলি, আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্ত্বেও, তিনি কতটা মিন করেছেন আমি জানি না, আমি তার দল করি না, কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে, বিএনপির সাথে জামায়াতের, বিএনপির সাথে এনসিপির, বিএনপি যেহেতু সবচেয়ে বড়, এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে। আপনিও নিশ্চয়ই এটা খুব ফেস করেন সাদাত ভাই। দেখুন, আমি আপনার বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত। এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই, এবং তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আমি এই জায়গাতেই বলছি, আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরে সে রয়ে যায় বাংলাদেশে, নিশ্চিন্তে চলে যায়, তাহলে আপনি কোথায় কি কাজ করবেন? আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত বলে আমি মনে করি। না হয় আপনি ধরেন একটা নির্বাচন যখন দিতে যাবেন, আবারও ঠিক একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখন লোয়ার লেভেলে আছে, যারা অর্ডার গুলো এক্সিকিউট করে, দেখুন ওসি অর্ডার দিবে, এক্সিকিউট করবে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেখানে যদি গলদ রয়ে যায় তাহলে তো গ্রেফতার করবে। সাদাত ভাই, আমি আপনাকে দেখেছি যে আপনি অনেক কিছু আগে থেকে এবং অনেক ভালোভাবে বুঝতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সত্যিই মনে করতেছে, যে কারণে পদত্যাগের কথাটা আসলো, যে কোর্টগুলি এখন বিএনপির, যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন, সেই জন্য একটা দ্বৈত প্রশাসন সৃষ্টি হয়েছে। আসলে বিএনপি সমর্থক প্রশাসক বনাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটার মধ্যে আসলে ওয়াকার সাহেব আছেন। না, এখানে আসলে একটা জিনিস আমি আপনাকে বলি, আমি আপনাকে উপরের ধাঁচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে, কিন্তু মিড এবং লোয়ার লেভেলে এখনো কিন্তু
আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে। আপনি এখন সচিবালয়ে যদি যান, অনেক মন্ত্রণালয়ে যেসব জয়েন্ট সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারি, কয়জনকে পরিবর্তন করতে পেরেছে? হয়তোবা উপরের লেভেলে সিনিয়র যারা আমি কিছু সরকারি চাকরি করছি বলে সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি, উনারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনাদের কোনো লয়ালিটি শেখ হাসিনার প্রতি আর নাই। উনারা শেখ হাসিনার প্রতি লয়াল ছিলেন আইডিয়ালিস্টিক জায়গা থেকে না, কিন্তু উনারা সুবিধা পাইতেন, সাহায্য পাইতেন সেই জায়গা থেকে পাইছেন নাই, কিন্তু আসলে সিরিয়াসলি নাই। আপনি যখন শুনেন, আমার এই যে আমি 6 মাস ধরে এখন মেয়র হিসেবে আছি, আমি কিছু কাজ করতে চেয়েছি, আমি কিছু কাজ করার জন্য মিনিস্ট্রিতে দিয়েছি, কিন্তু সঠিকভাবে আমি সেখানে সাপোর্ট পাচ্ছি না। যদি তারা ওইটা মনে করতে যে না ডক্টর সাদাত বিএনপির লোক হলো, সে চট্টগ্রামকে সাজাতে চাই, চট্টগ্রামের জন্য কিছু কাজ করতে চাই, তার কাজগুলো আমি করে দিব। আমি নিজে ফেস করছি এগুলো, এবং আমি নিজে যেহেতু মন্ত্রণালয়ে গিয়ে মাঝে মধ্যে যাই, রিকোয়েস্ট করি এসব কাজের জন্য, আমি দেখি সেখানে কারা সেখানে আছে। আমি আপনার এই কথা মানলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের লোকরা এখন আরো বেশি বিএনপির সাপোর্টার। আমার কাছে এরকম মনে হয় বিএনপি যেমন আওয়ামী লীগের সাপোর্টার, দুইটার বন্ধুত্ব একদম স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যারা এখানে মাঠ লেভেলে কাজ করছি আমরা বুঝতে পারছি আসলে এখানে ইনফ্যাক্ট একটা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা করেন না, ওইখানে জানো নাই, পরে আবার এটা সমালোচনা করছেন। সাধারণত আমি আসবো আপনার কাছে। আজকে আমরা অনুষ্ঠানটা একটু বড় করতে চাই, একটু সময় বাড়া নিতে চাই, একটু প্রডিউসার আবির ভাই একটু অনুরোধ করতেছি যে আমরা একটু বড় করতে চাই আর কি। সাকিব ভাই, নির্বাচন নিয়ে আপনি বলতেছিলেন যে নির্বাচনটা মাধ্যমে এগুলি চেঞ্জ করা সম্ভব। নির্বাচনটা বলার আগে আমি আসলে দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কালকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, আমার কাছে মনে হয় তিনি শব্দ নিয়ে খেলে মানুষকে এবং আমরা যারা আছি তাদেরকে, আমার কাছে মনে হয়েছে যে তিনি শব্দ নিয়ে খেলেছেন। তিনি আসলে বলেছেন করিডোরের কোনো কথাই হয় না, ত্রাণ যাবে, ত্রাণ করিডোর দিয়ে না গেলে আকাশ দিয়ে যাবে না মাটির তল দিয়ে যাবে, একই তো কথা হলো, উনি শব্দটা চেঞ্জ করেছেন। এবং এই গুজব, এই কথা আমরা ছড়াই নাই, তো সরকারের পররাষ্ট্র উপদেষ্টাই তো সংবাদ সম্মেলন করে বলছে যে এখানে দেওয়া হইতেছে। এইটা একটা। দুই হচ্ছে চট্টগ্রামে যে পোর্ট হ্যান্ডলিং, সেই পোর্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে ইফিসিয়েন্সির কথা বলে বিদেশিদের যে এখানে করার কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্যাটার্নটা জানি সাকিব ভাই যে এই প্যাটার্নটা আসলে কি। আপনি এটাকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই পশ্চিমা পুঁজিরে যে এইখানে টাইনা আনার একটা চেষ্টা, এটা কি পজিটিভ ভাবে দেখেন, নাকি এটাকে আপনি সমালোচনার দৃষ্টিতে দেখেন, নাকি আপনি মনে করেন যে এইসব সিদ্ধান্ত আসলে সরকার আসলেই এটা করা উচিত? দুইটা ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম দিয়ে হচ্ছে এই পুঁজির এইটা, আরেকটার মধ্যে থেকে হচ্ছে যে আপনি যখন এটা করিডোর বলেন, ত্রাণ করিডোর বলেন, হয়েছে কি এই সরকারি চাকরি কিছুদিন করলে, একটু বেশি দিন করলে, আর বড় বড় চাকরি করলে, আর বিদেশি একটু ডিগ্রি থাকলে, বিশেষ করে অনেক মানুষের অনেক বোকাশোকা মনে হয় যে না এটা আমরা করিডোরের কথা আলোচনাই করি না, আমরা ত্রাণের কথা বলছি। আশ্চর্যজনক, মানে আমি কি বলবো সাকিব, আপনি আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, অনেকগুলো আলোচনা এসছে, আমি একটু ছোট ছোট করে বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে এমনকি একটা পলিটিক্যাল গভর্নমেন্টে যদি থাকতো, মানে নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক সরকার, তাহলেও তাদেরও উচিত হতো যে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে মানে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত একটা আলাপ আলোচনা করা, যথাসম্ভব জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই ধরনের সিদ্ধান্তগুলোতে যাওয়া। বিশেষভাবে যখন করিডোরের মতো প্রশ্নটা এসছে, সেটা ত্রাণ সরবরাহের প্রশ্নই হোক, আমরা তো আসলে ভালো মতো জানি না, এই প্রথমবার ওনার কাছ থেকে শুনলাম। তো এর আগে যে আলোচনা হচ্ছে, এতদিন যে ডালপালা এত জায়গায় গেল, তো এবং তার মধ্যে তো প্রত্যেকের মতামত আছে। এই যেমন আপনি একটা মত দিলেন যে আসলে ত্রাণ যাওয়া করিডোর ছাড়া কেমনে হবে, তো এইভাবে তো প্রশ্নগুলো উঠবে। তাহলে এই আলোচনাটা না করে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যেখানে যাওয়ার কথা না, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্টেক হচ্ছে এই সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, সিভিল সোসাইটি, এরা সমর্থন দিয়ে থাকছে, তাদের সাথে আলোচনা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়াটা আমরা সমর্থন করি না। আমরা শুরু থেকে এই কথাটা বলছি। এমনকি পোর্টের মতো গুরুত্বপূর্ণ বিদেশি বিনিয়োগ, মাঝখানে একটু বলি যে মানে আপনারা এইসব বিষয়ে সবসময় একটু সতর্ক থাকেন, কিন্তু অন্যরা এটা বোঝে কিনা যে বাংলাদেশের সাথে মায়ানমারের কিন্তু বা বার্মা, আমি যেরকমই ভাবে বলি, ওদের একটা কূটনৈতিক চুক্তি আছে। ওদের যেটা রেবেল গ্রুপ, সে আরাকান আর্মির সাথে কথা বইলা আমরা তাদেরকে একটা করিডোর দিব বা ত্রাণ দিব, এরকম একটা সিদ্ধান্ত নিব, এটাকে এত ছেলে খেলা এরা কেন মনে করছে? 3 সপ্তাহ পরে এসে হাই রিপ্রেজেন্টেটিভ উনি এসে একটা কথা বলতেছে, এটির মানে কি আসলে? সেটাই, মানে সেটা তো বটেই। এবং আমরা যেটা বলবো যে যখন আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলা চলে যে এই প্রশ্নটা তুলেছেন যে আলোচনা দরকার, তখনও উদ্যোগ গ্রহণ না করাটা আমরা যথার্থ মনে করি না, দুঃখজনকই মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, এখন বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আমরা মনে করি প্রয়োজন আছে,
কিন্তু বিদেশি বিনিয়োগ কোনটা কোন ক্ষেত্রে আমরা বাছাই করব, যেটা আমাদের টেকনোলজি ট্রান্সফার করবে, আমাদের এখানে পুনর্বিনিয়োগের ব্যবস্থা করবে, কর্মসংস্থান করবে, কম্পিটিটিভ একটা জায়গা সৃষ্টি করবে। এগুলো অনেকগুলো জায়গা আছে, এগুলো ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণা আছে যে আমাদের মতো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো যেগুলো সামনে এগোচ্ছে সেখানে বিদেশি বিনিয়োগ কোনটা আমাদের নিজেদের অর্থনীতিকে, জাতীয় অর্থনীতিকে বিকশিত করে, কোনটা কতগুলো ক্ষেত্রের মধ্যে আবদ্ধ করে কেবলমাত্র সম্পদ আহরণ করে অন্য জায়গায় নিয়ে যায়। এই পার্থক্য রেখাটা আমাদের বিবেচনার বিষয়। তাহলে আমরা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে সেগুলো চিন্তা করব। কিন্তু পোর্ট বিষয়টা কিন্তু আজকের প্রশ্ন না। এই পোর্ট বিষয় নিয়ে 90 সাল থেকে, তারও আগে থেকে নানাভাবে আন্দোলন সংগ্রাম হয়ে এসছে। সুতরাং এরকম একটা বিষয়ে যখন সরকার একটা পদক্ষেপে যাবে, সেটা আমরা ভেবেছি যে এটা অবশ্যই রাজনৈতিক এবং সমস্ত অংশীজনদের সাথে তাদের আলোচনা করা প্রয়োজন ছিল। এখন তাদের মূল এজেন্ডা যেখানে, সেটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এইখানে তাদেরকে ম্যান্ডেট আছে যে আপনারা এই কাজগুলো ফ্যাসিলিটেট করবেন এবং আপনারা এই কাজগুলো যাতে যথাযথভাবে গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন হয় সে চেষ্টাটা করবেন। সেটাই আপনাদের উপর প্রধান দায়িত্বের জায়গা। আর শুরু থেকে যদি এইগুলি প্রাধান্য পেত যে আমরা বিচার কিভাবে হবে, কারা আসলে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, 64 জেলার কারা কারা এই হত্যাকাণ্ডের প্রাইম সাসপেক্ট, এইটা বের করা প্রাইমারিলি এটা খুব কঠিন কাজ। কি আমার মনে হয় প্রাথমিক সাসপেক্ট, যেমন আমরা ঢাকা শহরে জানি কারা কারা প্রাইমারি সাসপেক্ট হবেন, নির্দেশদাতা থেকে শুরু করে মানে একেবারে এক্সিকিউশন, যেখানে এক্সিকিউট যারা যারা করেছেন সেক্ষেত্রে একটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা আছে। তো সেই তালিকা করে প্রয়োজনীয় মানে মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনা। এই কথা কিন্তু আমরা শুরু থেকে শুনতেছি, কিন্তু ডক্টর ইউনূস সরকার এক মুখে বলে উনাদের সবকিছুর ম্যান্ডেট আছে, অন্যদিকে আমি দেখি যে সব দিক দিয়ে উনারা ব্যর্থ। একজন দর্শক এটা বলতেছেন যে খালেদ মহিউদ্দিনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এত ক্ষোভ কেন? আমি এটা অন্যভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অজান্তে সাবেক রাষ্ট্রপতি যিনি একজন মন্ত্রীর প্রোটোকল পান, তার পক্ষে কি বিদেশে যাওয়া সম্ভব? কিন্তু আমরা দেখলাম 2 জন মাঝারি পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। কি করে 3 দিন পরে একটা কি অভিনেত্রীকে আটকানো হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, জামিন নামঞ্জুর করা হয়েছে, 2 দিন পরে আবার জামিন হয়েছে। এগুলি কি? খুবই মানে ডক্টর ইউনূসের অজান্তে কি হামিদ খানের বিদেশে যাওয়া সম্ভব? ডক্টর ইউনূসের কাছে কি জিজ্ঞাসা নিতে হবে? এই ধরনের কর্মকাণ্ডের ফলেই এই প্রশ্নগুলো উঠছে, মানুষের মধ্যে অনাস্থা, ক্ষোভ ইত্যাদি তৈরি হচ্ছে। এখন আমি আবারও প্রশ্নটা করি যে শুরু থেকে যদি এইটা জায়গাতে পেতো যে আমাদের একটা ডিপার্টমেন্ট এই কাজটা করছে, সেখানে পলিটিক্যাল পার্টি সহ অংশীজনরা সাহায্য করছে এবং এখানে কোনো বিদ্বেষ কিংবা প্রতিশোধ পরায়ণতা থেকে ন্যায় বিচারটা প্রাধান্য পাচ্ছে। দ্বিতীয় বিষয় সংস্কারের পথটি মানে আমরা নিশ্চয়ই বলবো যে তুলনামূলকভাবে সংস্কারের পথটি অনেক গুছিয়ে এগোচ্ছে। একটা ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে, তারা অনেকগুলো স্প্রেডশিট নিয়ে আলোচনা করছেন, সেখানে একটা জায়গায় এসে হয়তো জায়গা তৈরি হবে। কিন্তু সেখানে যে নীতিটা ঘোষণা করা হয়েছিল কনসেনসাস এবং দ্বিমত নিয়ে আমরা জনগণের কাছে যাব, সেই নীতিতে অটল থাকার প্রশ্নটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতেও সাহায্য করতো। আমি শুরুতেই বলেছি এবং আবারও বারবার বলছি, সেই জায়গাটাতে কোথায় যেন একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে এবং আবার দ্রুত রাজনৈতিক অনিশ্চয়তা, অনাস্থা, অবিশ্বাসের। তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন। প্রাইমারি ডেডলাইন ঘোষণা করেছেন। আপনি শেষ করেন, তাহলে আমার প্রশ্নটা একটু অন্য প্রশ্ন। প্রাইমারি ডেডলাইন ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে জুন। এখন ধরেন সংস্কার কবে শেষ হবে এবং নির্বাচন কোন মাসে হতে পারে, এ নিয়ে রাজনৈতিক দলগুলো যেহেতু বারবার চাইছে যে আপনারা একটা রোডম্যাপ ডিক্লেয়ার করেন, সেইটা সরকারের প্রায়োরিটি হওয়া দরকার ছিল। যে হ্যাঁ, রোডম্যাপ ডিক্লেয়ার করতে যদি আরো 10 দিন বেশি সময় লাগে, 15 দিন, 1 মাস বেশি সময় লাগে, কেন লাগছে? এই এঙ্গেজমেন্টটা যদি থাকে তাহলে কিন্তু মানে আমার মনে হয় যে এই যে বিরোধগুলো তৈরি হচ্ছে এগুলো অনেকটাই প্রশমিত হয়ে যেত। কিন্তু অনিশ্চয়তা কিন্তু বিরোধের জন্ম দিচ্ছে এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে এমন ধরনের তর্ক, যেমন বিএনপির কিছু কিছু সিনিয়র নেতা কিংবা মাঝারি পর্যায়ের নেতার অনেক রকম বক্তব্য আছে, আবার অন্যান্য দল এনসিপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে নানান রকম বক্তব্য আসছে এবং এইটা আমার মানে আমরা এটা স্ট্যান্ড নিব এই জায়গাটায় যে মনে হচ্ছে যে আমরা পুরনো বন্দোবস্তের ফেরত যাচ্ছি অথবা ওই কায়দায় তর্ক বিতর্ক গুলো করছি, ওই কায়দায় গালাগালি করছি। গালাগালি যে কিংবা পরস্পরের সমালোচনা যে থাকবে না তা না, কিন্তু এই মুহূর্তে কোনটা প্রায়োরিটি হওয়া দরকার? জনগণের জন্য যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি, তার মূল ইস্যুগুলো কি, সেগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া, নাকি মানে এই পারস্পরিক এমন এক ধরনের বিরোধে জড়ানো যে বিরোধ আসলে আমাদেরকে অনিশ্চয়তাকে আরো গভীর করবে এবং শেষ পর্যন্ত একটা মানে জটিল অবস্থা তৈরি করতে পারে, যেখানে পদত্যাগ, মানে সরকারি না থাকা, এই ধরনের অনিশ্চয়তা জায়গা তৈরি করতে পারে। আমরা মনে করি যে সেটা বাংলাদেশের জন্য ভালো নয়। সাকিব ভাই, আমরা এখন খবরে পড়তেছি যে হেডলাইনটা অনেকটা এরকম যে আমাদের গবেষকদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানতে চাইলে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, অর্থাৎ কোনো না কোনো বিষয়ে আলোচনা হচ্ছে। সাকিব ভাই, আপনি আমাদেরকে একদম ঠিক 2 মিনিটে একটা বিষয় একটু আলোকপাত করবেন কিনা যে নির্বাচন কমিশনের সংস্কারের কথা বা নির্বাচন
নির্বাচনের পুরো প্রক্রিয়াটা সংস্কারের কথা আমরা অনেকভাবে আলোচনার কথা বলছি, আমরা অনেকভাবে সংবিধান সংশোধন করে বা সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংশোধন নিয়ে আমরা রাষ্ট্রের প্রধান দায়িত্বে যিনি থাকবেন তার ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছি অনেকবার। কিন্তু বর্তমান যে সংবিধানটা যে অবস্থায় দাঁড়াইলো, নির্বাচনটা যে জায়গার মধ্যে আসছে, আমরা তো আসলে এর কোনো কিছুই আসলে হয় নাই। এটা 70 অনুচ্ছেদ হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতার এটা বাতিল হোক, প্রধানমন্ত্রী 2 বারে বেশি থাকতে পারবে না, সেটাও কিছুই হয় নাই। এই অবস্থায় আমরা কি বিএনপিকে যতই সদিচ্ছা থাকুক ইনভাইট করতেছি না ওই পুরনো বন্দোবস্ত বলেন আর পুরনো শেখ হাসিনার দেখায় যাওয়া পথে একদম সেই একইভাবে একটা শাসক হওয়ার ক্ষেত্রে? মানে আমরা তো কোনো পার্থক্য এর মধ্যে থেকে পাবো না, আসলে বিভিন্ন অজুহাতে পাবো না আসলে এই পার্থক্য, যে আমি চেষ্টা করতেছি পারতেছি না, আমার দোষ নাই। আমরাও তারেক সাহেবকে বা বেগম জিয়া যদি আবার প্রধানমন্ত্রিত্ব নেন বলবো যে উনাদের দোষ নাই, দোষ হচ্ছে সাদাত ভাইয়েরা, সাকিব ভাইয়ের দোষ। কোনোদিন আমরা শেখ হাসিনার দোষ শুনি নাই, মন্ত্রীদের দোষ শুনছি। তো এইটার দিকেই যাইতেছি কিনা আমরা আসলে? আচ্ছা, আমি আপনাকে খালেদা, আমার সাথে হয়তো আপনি একমত হবেন কি দ্বিমত হবেন না, 2 মিনিট সময় আমাকে দিয়েছেন, আমি সোজা সঠিক হিসাবটা বলি। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, বারবার সরকারকে বলেছি, সব দলগুলোর সাথে আলোচনায় আমরা এটা বলছি, যেসব বিষয়ে আমাদের ঐকমত্য হবে সংবিধান এবং সংবিধান বহির্ভূত কিংবা সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোতে, সেই ঐকমত্য হবে আমাদের জাতীয় সনদ। সেটা একটা অর্ডিন্যান্স হতে পারে, যে পরবর্তী সংসদে যারাই নির্বাচিত হবে এটা সকলেই বাস্তবায়ন করতে বাধ্য। এটা 1। 2 হচ্ছে এই যে আমাদের জাতীয় সনদ হলো, তারও 2টো অংশ আছে, একটা হচ্ছে সাংবিধানিক অংশ, আর একটা হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন অংশ। সেই অংশগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, সেই অংশগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারি তারা নির্বাহী আদেশে সেগুলোকে ইতিমধ্যে ঘোষণা করতে পারেন। মনে রাখবেন কোনগুলো, যেগুলো বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আর সংবিধানের অংশ, সেটা যেহেতু নির্বাহী আদেশে সম্পন্ন করা যায় না, সেটা পরবর্তী নির্বাচন এর মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সেই সংসদ সেটাকে বাস্তবায়ন করবে, এবং সেই কারণে সংসদটা হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের সংসদ। অর্থাৎ একই সাথে এটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্য হবে। প্রথম 6 মাস কিংবা সর্বোচ্চ 1 বছরের মধ্যে এই সাংবিধানিক সংস্কারটা সে সম্পন্ন করবে, এবং তার মধ্যে দিয়ে তার একটা কাজ সম্পন্ন হবে। আর রেগুলার পার্লামেন্ট হিসেবে সে তো প্রথম থেকেই 5 বছর পর্যন্ত চলবে। এই প্রস্তাবনা কিন্তু সব দলের কাছে আছে। এখন এই প্রস্তাবনা অনেকগুলো জায়গাতে কিন্তু আপনি যারা গণপরিষদের কথা বলছে কিংবা অ্যামেন্ডমেন্ট বলছে তাদের মধ্যে আলাপ আলোচনা করে একটা জায়গায় আসা সম্ভব, অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছিল। এবং এই প্রক্রিয়া যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা একদিকে প্রশাসনিক এবং অন্যান্য সংস্কার, এমনকি নির্বাচন ব্যবস্থারও বেশ কিছু সংস্কার নির্বাচনের আগেই পাচ্ছি, যেটা পরবর্তীতে র্যাটিফাইড হবে। কিন্তু সংবিধান প্রশ্নগুলো এখনই পাচ্ছি না, সেটা আমরা সংবিধানের সংসদ গঠিত হওয়ার প্রথম 6 মাসের মধ্যে আমরা সেটা পাচ্ছি। এই যে বাংলাদেশের নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তটা তৈরি করার জন্য জনগণকে তো ইনভলভ করতেই হবে, তাই না? আমরা জনগণের মধ্যে না যাওয়া ছাড়া তো দ্বিমতের অংশগুলো কিভাবে রিজলভ হবে? ধরুন আমরা কেউ 70 অনুচ্ছেদ 1 পয়েন্ট রেখে বাতিল চায়, কেউ 4 পয়েন্ট রেখে বাতিল চায়, তো তাহলে অথবা সংস্কার চায়, তো এখন সেইটা নিয়ে যদি আমাদের পার্থক্য থেকেই যায়, দুঃখিত, আমাদের তো জনগণের কাছে যেতে হবে। জনগণ যেটা ভোট দিয়ে ঠিক করেন সেটাই হবে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু সাদাত ভাইকে এখানে জানতে চাইবো যে সাদাত ভাই, আমাদের একটা আশঙ্কার জায়গা হচ্ছে জনাব তারেক রহমান যদি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি যেভাবে দেশ শাসন করবেন এটাকে অনেকটা বলা যায় যে, মানে প্রশ্নটা আমি করি, উনি কি শেখ হাসিনা দা সেকেন্ড হিসেবে আসবেন? মানে ওই যে হয় না রাষ্ট্র চতুর্দশ লুই ত্রয়োদশ লুইয়ের মতো করে, এরকম করেই কি আসবেন? মানে এইটার দিকেই কি আমরা যাইতেছি, নাকি আপনি কোনো এরকম দৃশ্য, তো মানে আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন যে এই পরিবর্তনগুলো অবশ্যই আসবে? সাকিব ভাই যেগুলিকে জাতীয় সনদের অন্তর্ভুক্ত করতে বলতেছেন, যেই দাবিগুলিকে সামনে নিয়ে আসতেছেন, আমরা যে দাবিগুলির কথা বলতেছি, এগুলি আসবে কিনা আসলে? আসলে দেখুন, আমরা যদি তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো মানে আমরা যদি প্রতিদিন দেখি এবং সেখানে যদি আমরা ওনার কথাবার্তাগুলো শুনি, তাহলে কিন্তু উনি সুনির্দিষ্টভাবে উনি কিন্তু কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী কয়বার থাকা উচিত এবং দেশ কিভাবে চালাতে হবে এবং কিভাবে সবাইকে অংশগ্রহণের মাধ্যমে একটি সংসদ পরিচালনা করতে হবে। কারণ উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এই জন্যই বলেছেন, অনেক বুদ্ধিজীবী আছে, পেশাজীবী আছে, এক্সপার্টাইজ আছে, যারা হয়তো নির্বাচন করলে তারা হয়তো এমপি হতে পারে। সো দ্যাট উনি এই কথাটাই বলেছেন, এবং রেইনবো একটা বাংলাদেশের কথা বলেছেন, যে এখানে সাম্যের কথা বলেছেন। তো সব মিলিয়ে ওনার যে কনসেপ্ট আজকে 31টি দফা যে উনি দিয়েছেন, সেই দফাগুলোর মধ্যে কিন্তু উনি ব্যক্ত করেছেন। কাজে আগের যে হয়তোবা আমাদের যে একটা পারসেপশন ছিল, বাট এখন গত এই যে 16 বছরে ওনার যে বক্তব্যগুলো এবং গত এই যে 1 বছর ধরে ওনার যে কথাবার্তা বক্তব্যগুলো মিডিয়াতে এসেছে, তাতে করে স্পষ্ট যে একটি সবাইকে নিয়ে, সমস্ত দল মতকে নিয়ে একটি সরকার গঠনের জন্য তারেক রহমান বদ্ধপরিকর, এবং আমরা অবশ্যই একটা পরিবর্তন চাই। এবং সেক্ষেত্রে আমি আসলে আপনি যে কথাটা ডক্টর ইউনূস সম্বন্ধে বলেছেন, সেখানে গিয়ে যে জিনিসটা আসলে প্রবলেম হচ্ছে, দেখুন আপনি যদি করিডোরের কথাই ধরুন, আর যদি বন্দরের কথাই ধরুন, যেহেতু আমি চট্টগ্রামে আছি, যখনই কোনো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে
আপনি যখন একটা সিদ্ধান্ত নিতে যাবেন, সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে সমস্ত দল এবং মত এবং পেশাজীবীদের নিয়ে আপনি যদি সিদ্ধান্তগুলো নিতে পারেন, তাহলে কিন্তু এত অনৈক্য হয় না। আজকে যে এই অনৈক্যের সৃষ্টি হয়েছে, সেটা শুধুমাত্র যখন আমি বলি মানবিক করিডোর দিতে হবে, অথবা আমি যদি বলি যে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দিতে হবে, অথবা যদি আমি বলি এটাকে অমুক দেশ সেটা দিয়ে দিতে হবে, সেখানে যদি আমি কোনো দলকে যদি না রাখি, কোনো পেশাজীবী সংগঠনকে যদি আমি অন্তর্ভুক্ত না করি, কোনো যদি সাধারণ মানুষকে যদি আমি অন্তর্ভুক্ত করতে না পারি, এবং তাদের যদি আমি কনসেপ্ট নিয়ে, তাদের যদি কনসেন্ট নিয়ে আমি যদি সেটা করতে না পারি, তাহলে আলটিমেটলি গিয়ে সেখানে বিতর্কের জন্ম হচ্ছে এবং হয়েছে। এবং এই জিনিসটা আমরা মনে করি যে তারেক রহমান সাহেব আজকে স্পষ্টভাবে বলেছেন, যে কোনো সিদ্ধান্ত সেটা দেশের জন্য হোক, অথবা সেটা ইনসাইডও যদি হোক, অথবা যদি আমরা মনে করি যে আমাদের সংসদের মধ্যে হোক, সেটা সবাইকে নিয়ে, সবাইকে অন্তর্ভুক্তি করে এই সিদ্ধান্তগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে নিতে হবে। এবং এইটাই হওয়া উচিত বলে আমি মনে করি। যখন এই যে আপনি কোন একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আসছে, দেশের অর্থনীতির ব্যাপারে আসছে, সেটা অবশ্যই গত সরকার যেটা বিতর্কিত হয়ে গেছে, শেখ হাসিনা যেখানে বিতর্কিত হয়েছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে, নিজে নিজে সেটা এক্সিকিউট করতে চেষ্টা করেছে। এবং আজকেও যেটা আমরা দেখতে পাচ্ছি, বন্দর নিয়ে যে কথাগুলো এসেছে, সেটা শুধুমাত্র সাধারণ মানুষকে যখন আমি ইনভলভ করছি না, এবং আমার রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের নেতাদেরকে যখন আমি ইনভলভ করছি না, তখনই কিন্তু এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে। কাজে আমি মনে করি জনাব তারেক রহমান অনেক ম্যাচিউর, এবং উনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু খুব চমৎকার ভাবে এই কথাগুলো সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে, ম্যান্ডেটের কথা উনি বলছেন। আমার মনে হয় আমি শেষ প্রশ্নে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে আসলে রাষ্ট্র পরিচালনা করতে হবে। বারবার নিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচন। সাদত ভাই, আমি শেষ প্রশ্নটা করি, এটা আপনি এইটার বলবেন, আমি সাকিবের কাছ থেকে এটা কনক্লুডিং রিমার্ক শুনবো। সেটা হচ্ছে যে এটা তো এখন স্পষ্ট বোঝা যেতেছে যে ধরেন একটা নির্বাচন হয়েই যাবে, নির্বাচন হলে আসলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির একটি একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়ার সম্ভাবনাই এখন আমি বেশি দেখতে পাচ্ছি। যদি এই একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার হয়, তাহলে বিরোধী দলটা আসলে কে হবে, এবং এই বিরোধী দল ছাড়া একটা সরকারি যে বন্দোবস্ত, এইটা আসলে কি হবে? মানে এই জায়গাটা কি হবে? আপনার কি মনে হয়? বিএনপি কিন্তু বারবার কিন্তু বলছে যে নির্বাচন করে এটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করা হয়। এটা কিন্তু বারবার বলা হচ্ছে। কারণ আমরা যে আগের মতো করে যে একদম সবাই মিলে আমরা সরকার গঠন করে ফেলবো আমরা এককভাবে, সেটা না। উ বলছে যে যে কোনো দল থেকে হয়তো বা এমপি হতে পারে, না হতে পারে, কিন্তু আমরা যদি যারা হয়তো বা হচ্ছে না, যারা হয়তো বুদ্ধিজীবী আছে, যাদের অবদান, এটা তো তারেক সাহেব তাদেরকে মনে করেন তার পছন্দের লোকজন নির্বাচিত না হইলেও তিনি নিয়ে আসবেন, এটা আরো ভালো হলো দরকার। তো সো দ্যাট আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করতে পারি, এবং আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা জাতীয় সরকার আমরা গঠন করতে পারি। এটাই আমার মনে হওয়া উচিত, যে এই কনসেপ্টটা যদি আমরা ধারণ করতে পারি। সাদত ভাই, আপনি বিরোধী রাজনৈতিক চেহারাটা কিরকম দেখেন? বিএনপি বিরোধী রাজনৈতিক দলের চেহারাটা কিরকম দেখেন? জামায়াত তো মোটামুটি এখন আপনারা জামাতের সাথে একটা ভাইল করে ফেলছে, 2 দিন পরে এনসিপির সাথে ভাইল করে ফেলবেন, আমি জানি এটা, কিন্তু তাহলে এটা মানে বিএনপির বিরোধী রাজনীতির কে করবে? সাকিব ভাই। আচ্ছা, আমি বলবো না? জি জি, আপনি বলেন, তারপর সাকিব ভাই। মানে সাকিব ভাই কি আপনার বিরোধী দল হবে কিনা? আর তো লোক দেখি না। দেখুন, এই যে সাকিব ভাইদের তো দরকার। আমার কথা হচ্ছে, যারা গত 16 বছরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম নিয়ে রাজপথে ছিল, রক্ত ঝরিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেলে গেছে, যে সাকিব ভাই চিটাগং আমি তো দেখেছি যে ছাত্রলীগের ছেলেরা ওনাকে মেরেছে মেডিকেল কলেজের সামনে। এই যে এরকম তো বিএনপি করে না, এরকম অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন হেনস্থার শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। আপনি বিরোধী দলের চেহারাটা কিরকম দেখেন আমি বলি, কারণ আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা চাই যে সবাইকে নিয়ে যারা মানুষের মৌলিক, আওয়ামী লীগের মতো, জামাত একটা হাসি খুশি বিরোধী দল, আওয়ামী লীগের মতো সংগ্রামে যারা রাজপথে ছিল, সবাইকে নিয়ে একটা ঐক্যমত্যের মধ্যে একটা জাতীয় সরকার গঠিত হোক, এটাই আমরা চাই। ওকে সাকিব ভাই, আপনি বিরোধী দলের রাজনীতিটাকে কিরকম ভাবে দেখেন? সাদত ভাই একটা বললেন জাতীয় সরকারের মতো, কাছাকাছি কথা কিন্তু শেখ হাসিনাও বলতেন আসলে, এবং বিভিন্ন দল মত পদ থেকে তিনি বিভিন্ন লোকজনকেও এনেছিলেন, এমনকি উনি বিরোধী দলকেও আসলে তার এই নেটওয়ার্কের মধ্যে রাখছিলেন। বিরোধী দলের নেতাকে সংসদে বলতে হয়েছে, আপনি আমার দলটাকে বাঁচতে দেন, সংসদ নেতাকে বিরোধী নেতা। মানে ভবিষ্যতে কোনো জোকের বইয়ের প্রয়োজন হবে না, এগুলি পরে আমরা হাসতে পারবো। সেটাই। একটু পেছন থেকে বলি, খুব বেশি সময় নিব না। দেখুন, মানে সংবিধান সংস্কারের ক্ষেত্রে নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে প্রায় মোটামুটি ঐকমত্য আছে। আর্টিকেল 70 সংস্কারের ক্ষেত্রে কেউ 1 পয়েন্ট, কেউ 2 পয়েন্ট, কেউ 3 পয়েন্ট, 4 পয়েন্ট এরকম শর্ত রেখে
একটা আছে, এখানে হয়তো একটা ঐকমত্যের পসিবিলিটি আছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এ নিয়ে ঐকমত্য আছে, কিন্তু পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য কি হবে এবং উপরে আপার পার্লামেন্টে পিআর হবে কিনা এ নিয়ে এখনো আলোচনা চলছে। 4 নম্বর হচ্ছে আপনার এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, এই নিয়ে মানে কেবল 2 বার, মানে সব মিলিয়ে 2 বার নাকি 2+0+1, অর্থাৎ সব মিলিয়ে 3 বার, মাঝখানে স্থানীয় সরকার ব্যবস্থা। এবং সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাংবিধানিক পদগুলোতে কনসেনসাস, মানে যে সাংবিধানিক কমিশন এনসিসি কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন, তার মাধ্যমে নিয়োগ কোন কোন প্রতিষ্ঠানে হবে, তার গঠন প্রকৃতি কি নিয়ে হবে, এ নিয়ে তর্ক চলছে। এই 7টা পয়েন্টে বিএনপি তাদের মতামত দিয়েছে, জামাত ইসলামী দিয়েছে, এনসিপি দিয়েছে, গণসংহতি দিয়েছে, মঞ্চের ভুক্ত দলগুলো দিয়েছে, এবি পার্টি দিয়েছে, গণ অধিকার দিয়েছে, ইসলামী আন্দোলন দিয়েছে, মানে বহু দল তাদের দিয়েছে, হেফাজতের ভুক্ত দলগুলো দিয়েছে। আমি সবার নামে কম বেশি বলার চেষ্টা করলাম যে আরো অনেক দল আছে, কিন্তু সবাই মিলে তাদের প্রস্তাবগুলো 39টি দল সম্ভবত যারা আলোচনা করছেন তারা দিয়েছেন। এখন সিপিবি, বাসদ তারা দিয়েছেন। তো এখন এই যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছেন, তার মধ্যে থেকে একটা কমন কনসেনসাসের জায়গাতে আসার চেষ্টা করা, যতটুকু আমরা মিলছে, বাকিগুলো নিয়ে তো আমরা যাব জনগণের কাছে, এইটা আমাদের একটা প্রায়োরিটি। ফলে এইবার এই আগামী নির্বাচনটি, যেটি একই সাথে ন্যাশনাল অ্যাসেম্বলি, একই সাথে রিফর্ম অ্যাসেম্বলি, এই যে পার্লামেন্ট এবং রিফর্ম অ্যাসেম্বলি একসাথে, সেটার প্রথম 6 মাসের গুরুত্ব অন্য কোন ইতিহাসের সাথে মেলানো যায় না। এটা একমাত্র 72 সালের সাথে মেলানো যেত, অথবা 70 সালের সাথে মেলানো যেত। কাজেই এইটাকে আপনি শেখ হাসিনার 3টা আসনের গৃহপালিত বিরোধী দল হেন যত কিছু হয়েছে, এটার সাথে মেলানো যাবে না। আমরা একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে চাচ্ছি, রুলস অফ দি গেম ঠিক করার জন্য, কিভাবে রাজনীতি চলবে বাংলাদেশে। আবার বলি, আমাদের সবাই মিলে একটা ন্যূনতম রাজনীতির নিয়ম ঠিক করতে হবে, যার মধ্য দিয়ে, যে নিয়মের মধ্যে আমরা রাজনৈতিক চর্চাটা করব। বিরোধ থাকবে, কিন্তু বিরোধ মীমাংসার একটা জায়গা থাকতে হবে। সেইটা বাংলাদেশ থেকে নাই হয়ে গেছিল বলেই আমাদের এই করতে হচ্ছে আমাদের তরুণদের। শেষ বাক্য। ফলে প্রথম 6 মাস ঐকমত্যের জায়গা, তারপরে বিরোধী দল নির্ধারিত হওয়াটাই বাংলাদেশে ভবিষ্যতে বাঞ্ছনীয়। কেননা প্রথম থেকে যদি কে বিরোধী দল আর সরকার হবে, এই প্রশ্নে আমরা থাকি, সম্ভবত আমরা এই ন্যূনতম জাতীয় ঐক্যের ঐতিহাসিক কর্তব্যটাকে আমরা গুরুত্বহীন করে ফেলবো এবং আমরা বিপদে পড়বো। সাকিব ভাই, এক লাইনের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার বক্তব্যটা আমার কাছে মনে হয় যে ল্যাবরেটরি জায়গায় বা থিওরিটিক্যালি যতটা সম্ভব, যতটা আকাঙ্ক্ষিত, আসলে প্র্যাকটিক্যালি সেইটা হয়তো হবে না। মানে আমি এটা ধরে নিয়ে যদি আপনাকে একটু প্রশ্ন করি, যে বিরোধী রাজনৈতিক দল বা মতের চেহারাটা আসলে কেমন হবে? এটা কি জামায়াত ইসলামের নেতৃত্বে সবগুলি ইসলামিক দলের একটা প্ল্যাটফর্ম? এইটা কি আসলে সবগুলি বাম দলের একটা প্ল্যাটফর্ম? এটা কি এনসিপি নেতৃত্বে ছাত্র, তরুণ, যুবকদের একটা প্ল্যাটফর্ম? আপনার কাছে কি মনে হয়, মানে বিএনপি বিরোধী রাজনৈতিক দলটা কিরকম হবে? এই মুহূর্তে এখনো খুব স্পষ্ট এগুলো যে 3টা ক্ষেত্র বললেন, আবার আমাদের মতো যারা একটা গণতান্ত্রিক জনগণের রাজনৈতিক মঞ্চ আছে, মানে যেটা বলে প্রোগ্রেসিভ লিবারেল একটা মঞ্চ আছে, এই সমস্ত মঞ্চগুলো মানে পক্ষ আছে, মানে 3-4-5টা পক্ষ আছে। তারা মানে সামনের দিনে এই বিরোধী রাজনৈতিক দলের সমীকরণটা কি দাঁড়াবে, এটা সম্ভবত এখনো মানে পুরোপুরি নির্ধারিত হয়ে যায়নি। আগামী নির্বাচন ঘোষণার সাথে সাথে হয়তো এটা আরো স্পষ্ট হবে।